আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 11 অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। একের দাগের অঙ্ক, ফাঁকা ঘর পূরণ করি। তাহলে এখানে দেখো তোমাদের অনেকগুলো ঘর কি আছে, ফাঁকা আছে, এই ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে। তাহলে ঘন বস্তুর নাম, তাহলে ঘন বস্তুর নাম কি দেওয়া রয়েছে নিচে, আয়ত ঘন লেখা রয়েছে। তাহলে আয়ত ঘন কি, যে সকল ঘনবস্তুর প্রত্যেকটি তল আয়তকার এবং একটি তল তার পাশের তলের সঙ্গে কি থাকবে, সমকোণে থাকবে এবং বিপরীত তলের সঙ্গে সমান্তরাল থাকে, সেই সকল ঘনবস্তুকে আমরা কি বলি, আয়ত ঘন বলি। তাহলে এখানে দেখো আমি একটি আয়ত ঘন একটি বাক্স নিয়েছি। এখানে প্রত্যেকটি তল কি আয়তকার এবং একটি তল তার পাশের তলের সঙ্গে কি থাকবে, সমকোণে থাকবে এবং একটি তল তার বিপরীত তলের সঙ্গে কি থাকবে, সমান্তরাল থাকবে, সেই সকল ঘনবস্তুকে আমরা কি বলি, আয়ত ঘন বলি। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, ভূমি। তাহলে এখানে দেখো এই আয়ত ঘনের প্রত্যেকটি তল কি আয়তকার, তাহলে এখানে এর ভূমি কি হবে, আয়তকারই হবে। তাহলে এখানে আমরা ভূমি কি লিখবো, আয়তকার লিখতে পারি বা আয়ত ক্ষেত্রও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আয়তকার বা তোমরা আয়ত ক্ষেত্রও লিখতে পারো। তাহলে এখানে দেখো তল সংখ্যা, তাহলে তল সংখ্যা কটি হবে, তাহলে এর তল সংখ্যা কটি হবে, দেখো চারপাশে চারটি আছে, একটি দুটি তিনটি চারটি, চারপাশে চারটি আর উপরে আর নিচে, তাহলে কটি হবে, ছটি। তাহলে তল সংখ্যা কটি, ছটি। এবারে আছে ধার সংখ্যা, তাহলে ধার সংখ্যা কি, তাহলে এখানে একটি তল তার পাশের তলের সঙ্গে যে সরলরেখার সাহায্যে কি হয়, যুক্ত হয়, সেই সরল রেখাংশকে আমরা কি বলি, ধার বা প্রান্তরেখা বলি। তাহলে এখানে আমাদের এই ঘনবস্তুর এই আয়ত ঘনর কতগুলো ধার বা প্রান্তরেখা হবে, তাহলে এখানে দেখো এই সাইডে দুটো আছে, এই সাইডে দুটো আছে, চারটি। আর এখানে দেখো 5 6 7 8, মানে এদিকে চারটি আছে, 4 4 8 হচ্ছে। আর এদিকে দেখো 8-এর পরে 9 10 11 12, তাহলে আমাদের এদিকে চারটি, এদিকে চারটি, এদিকে চারটি, তাহলে কতগুলো হচ্ছে আমাদের 12টি। তাহলে ধার সংখ্যা কতগুলো হবে আমাদের, 12টি হবে। আর শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা কটি হবে, দেখো 1 2 3 4, এদিকে চারটি থাকবে আর এদিকে চারটি থাকবে, তাহলে 4 4 কতগুলো হবে, 8টি। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো হবে, 8টি। এবারে দেখো ঘনক, তাহলে ঘনক কি, যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি থাকবে, সমান থাকবে, অর্থাৎ কি তিনটি মাত্রায় সমান, সে সকল ঘনবস্তুকে আমরা কি বলি, ঘনক বলি। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হওয়ার জন্য এখানে আমাদের প্রত্যেকটি তল কি হবে, বর্গাকার হবে, ঠিক আছে। তাহলে এখানে ভূমি কি হবে, তাহলে আমাদের প্রত্যেকটি তল যদি বর্গাকার হয় তাহলে ভূমি কি হবে, বর্গাকার হবে, বা তোমরা বর্গ ক্ষেত্রও লিখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, বর্গাকার লিখবো। আর তল সংখ্যা কি হবে, তল সংখ্যা, ধার সংখ্যা আর শীর্ষবিন্দুর সংখ্যা কি হবে, একই হবে। তাহলে ঘনক কি আমাদের লুডুর ছক্কা, তাহলে লুডুর ছক্কার কটি তল থাকে, 6টি তল থাকে। তাহলে এখানে আমরা কি লিখবো, তল সংখ্যা 6টি। তাহলে তল সংখ্যা যেহেতু 6টি থাকবে তাহলে ধার সংখ্যা কতগুলো হবে, 12টি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 12টি। আর শীর্ষবিন্দুর সংখ্যাও কতগুলো হবে, 8টি হবে। এরপরে দেখো আমাদের কি রয়েছে, প্রিজম। তাহলে ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। তাহলে ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা কত হবে, তাহলে এখানে আমি একটি ত্রিভুজাকার প্রিজম নিয়েছি। তাহলে এখানে দেখো এর প্রান্ততল কি হচ্ছে, ত্রিভুজাকার। দেখো এই ধারটি ত্রিভুজাকার আছে, এই ধারটি ত্রিভুজাকার। তাহলে প্রিজমের দু সাইডে দুটি তল থাকবে, তাহলে প্রান্ততল কটি থাকবে, দুটি। আর এটি দেখো আমাদের ত্রিভুজাকার, সেই জন্য এখানে আমাদের পার্শ্বতল কতগুলো হবে, 3টি হবে। তাহলে পার্শ্বতল 3টি আর এদিকে একটি, এদিকে একটি, তাহলে কতগুলো হবে আমাদের, 5টি হবে। তাহলে ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা কতগুলো হবে, 5টি হবে। এরপরে কি আছে, চতুর্ভুজাকার। চতুর্ভুজাকারের তল সংখ্যা কত হবে, তাহলে চতুর্ভুজাকার যেহেতু, তাহলে এখানে আমাদের পার্শ্বতল কতগুলো হবে, দেখো এটা আমাদের ত্রিভুজাকার ছিল সেই জন্য পার্শ্বতল কটি হয়েছিল আমাদের, 3টি। এটা যদি আমাদের চতুর্ভুজাকার হয় প্রান্ততল গুলো, তাহলে এখানে আমাদের পার্শ্বতল কটি হবে, 4টি। তাহলে পার্শ্বতল 4টি আর দুপাশে দুটি, তাহলে 4 দু কত হবে, 6টি হবে। তাহলে চতুর্ভুজাকার প্রিজমের পার্শ্বতল কতগুলো হবে, 6টি। আর মানে মোট তল কতগুলো হবে, 6টি। এবারে পঞ্চভুজাকার প্রিজমের, তাহলে পঞ্চভুজাকার প্রিজমের তাহলে আমাদের পার্শ্বতল কটি হবে, 5টি। আর দু সাইডে দুটি, তাহলে কতগুলো হবে, 7টি। আর ষড়ভুজাকার প্রিজমের তাহলে তল সংখ্যা কতগুলো হবে, তাহলে ষড়ভুজাকার, তাহলে এখানে আমাদের পার্শ্বতল কতগুলো হবে, ষড়ভুজাকার, তাহলে 6টি হবে। আর দুপাশে দুটি, তাহলে কতগুলো হবে, 8টি হবে। তাহলে এখানে আমাদের তল সংখ্যা কতগুলো হবে, 8টি। এরপরে দেখো আমাদের ধার সংখ্যা, তাহলে ত্রিভুজাকার প্রিজমের ধার সংখ্যা কতগুলো হবে, তাহলে এটা দেখো ত্রিভুজাকার প্রিজম, তাহলে এই সাইডে কতগুলো ধার পাবো, দেখো 1টি 2টি 3টি। তাহলে ত্রিভুজাকারের জন্য এই সাইডে আমরা কটি পাচ্ছি, 3টি পাচ্ছি। আর এই সাইডেও আমরা কটি পাবো,
তিনটি পাবো, তাহলে 3 3 6। আর পার্শ্বতল কটি পাবো? তিনটি, সেই জন্য এখানে আমাদের ধারও কটি হবে? তিনটি হবে। তাহলে কত হবে? 3 3 9। তাহলে এখানে আমাদের ধার সংখ্যা কতগুলো হবে? 9টি হবে। আর চতুর্ভুজাকার প্রিজমের ধার সংখ্যা কতগুলো হবে? তাহলে চতুর্ভুজাকারের তল সংখ্যা কতগুলো আছে? আমাদের 6টি আছে। তাহলে চতুর্ভুজাকার প্রিজমের, দেখো আমাদের এখানে চতুর্ভুজাকার প্রিজমের এই ধারে কটি পাবো? আমরা 4টি পাবো। এদিকে কটি পাবো? 4টি। তাহলে 4 4 8। আর এখানে চতুর্ভুজাকার প্রিজমের 4টি পার্শ্বতল পাবো, তাহলে সেখানে আমরা 4টি পাবো। তাহলে 4 3 কতগুলো হবে? 12টি হবে। তাহলে এখানে আমরা কিভাবে এগুলো নির্ণয় করব? তাহলে এখানে চতুর্ভুজাকার আছে, তাহলে চতুর্ভুজাকারের জন্য আমরা 4 ধরবো। আর ধার সংখ্যা কত হবে? 3 দিয়ে গুণ করবো, তাহলে 4 3 কতগুলো হবে? 12টি হবে। আর পঞ্চভুজাকার প্রিজমের কতগুলো আমাদের ধার সংখ্যা হবে? তাহলে পঞ্চভুজাকার, তাহলে কি 5টি বাহু দ্বারা কি পান্ততল গুলো গঠিত। তাহলে এখানে আমাদের 5 3 কত হবে? 15 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 15টি। আর ষড়ভুজাকারের ক্ষেত্রে কতগুলো হবে? তাহলে আমাদের 6 3 কত? 18টি হবে। তাহলে এখানে আমরা 18টি লিখবো। এরপর আমাদের কি আছে? শীর্ষবিন্দুর সংখ্যা আছে। আমরা একবার তোমাদের ছবি দেখে তোমাদের একবার দেখে দিচ্ছি। দেখো, আগের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছি, তোমরা সেখানে ভিডিওটি একবার দেখে নিতে পারো। তাহলে এখানে আমাদের দেখো, এই বর্গাকার অর্থাৎ কি বর্গাকার প্রিজমের তল সংখ্যা কতগুলো হবে? তাহলে উপর নিচে 2টি, চারপাশে 4টি, তাহলে কত হবে? 6টি। আর প্রান্তরেখা, তাহলে প্রান্তরেখা কত হবে? তাহলে উপরে 4টি, নিচে 4টি, 8টি। আর এই সাইডে কত? পার্শ্বতলে 4টি, 4 3 কতগুলো হবে? 12টি হবে। ঠিক আছে। আর কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কতগুলো হবে? উপরে 4টি, নিচে 4টি, 4 2 কত? 8টি। মানে এখানে চতুর্ভুজাকার আছে, বর্গাকার মানে কি চতুর্ভুজাকার, মানে 4টি, তাহলে 4 2 কত হবে? 8টি। এবারে দেখো পঞ্চভুজাকার প্রিজমের আমাদের তল সংখ্যা কতগুলো হবে? উপরে 1টি, নিচে 1টি, 2টি, আর সাইডে কটি? 5টি, তাহলে কতগুলো হবে? 7টি। আর এখানে আমাদের প্রান্তরেখা কতগুলো হবে? নিচে 5টি, উপরে 5টি, গুণে নিতে পারো, 1 2 1 2 3 4 5, আর উপরে 5টি, 10টি, 11টি, 12টি, 13টি, 14টি, 15টি। তাহলে প্রান্তরেখা কতগুলো? 15টি। আর কৌণিক বিন্দু কত হবে? তাহলে পঞ্চভুজের জন্য আমরা নিচে কটি পাবো? 5টি, তাহলে নিচে 5টি পেলে উপরেও 5টি পাবো, তাহলে 5 2 কত হবে? 10টি। আর ষড়ভুজাকারের আমাদের তল সংখ্যা কতগুলো হবে? তাহলে পার্শ্বতল কটি? 6টি, আর উপরে আর নিচে 2টি, তাহলে 6 2 কটি হবে? 8টি। আর প্রান্তরেখা কতগুলো হবে বা ধার সংখ্যা কতগুলো হবে? তার নিচে 6টি পাবো, উপরে 6টি পাবো, আর সাইডে কটি? 6টি, তাহলে 6 3 কত? 18টি। আর এখানে আমাদের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কতগুলো পাবো? তার নিচে 6টি পাবো, উপরে 6টি পাবো, তাহলে কত হবে? 6 2 12টি পাবো। তাহলে এখানে আমরা এবারে লিখে নেবো এখানে। তাহলে প্রিজমের শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে? মানে ত্রিভুজাকার প্রিজমের, তাহলে ত্রিভুজাকার, তাহলে এখানে আমরা কি করব? তাহলে 3 2 কত হবে? 6টি হবে। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা 6টি। তাহলে চতুর্ভুজাকারের ক্ষেত্রে কি হবে? তাহলে 4 2 কত? 8টি হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 8টি। আর পঞ্চভুজাকারের ক্ষেত্রে তাহলে 5 2 10টি। আর এরপরে আছে কি ষড়ভুজাকার, তাহলে 6 2 কত হবে? 12টি। তাহলে এখানে আমরা কি লিখবো? 12টি। এরপরে দেখো আমাদের ঘনবস্তু কি দেওয়া রয়েছে? পিরামিড। আর ভূমি কি আছে? ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। তাহলে এখানে তল সংখ্যা কতগুলো হবে ত্রিভুজাকার প্রিজমের? তাহলে এখানে দেখো আমি একটি ত্রিভুজাকার প্রিজম নিয়েছি। তাহলে এখানে দেখো এটা যদি আমরা ভূমি ধরি, তাহলে তলে একটি পাবো আমরা কি ভূমি, একটি কি পাবো? তল পাবো। আর এটাকে ত্রিভুজাকার, তাহলে ত্রিভুজাকার হলে আমরা এখানে পার্শ্বতল কটি পাবো? 3টি পাবো। তাহলে মোট তল কতগুলো হবে? 4টি হবে। তাহলে তল সংখ্যা কটি? 4টি। চতুর্ভুজাকার, তাহলে চতুর্ভুজাকার হলে আমাদের এখানে পার্শ্বতল কটি পাবো? 4টি। আর ভূমি 1টি, তাহলে কতগুলো হবে? 5টি। তাহলে তল সংখ্যা কত? 5টি। পঞ্চভুজাকার, তাহলে পার্শ্বতল কতগুলো হবে? 5টি। আর ভূমি 1টি, তাহলে কতগুলো হবে? 6টি। আর ষড়ভুজাকার, তাহলে পার্শ্বতল কতগুলো হবে? আমাদের 6টি। আর ভূমি 1টি, তাহলে কতগুলো হবে? এখানে আমাদের 7টি। এবারে দেখো এখানে আমাদের ধার সংখ্যা বা প্রান্ত রেখা। তাহলে ত্রিভুজাকার প্রিজমের ধার সংখ্যা কতগুলো হবে? তাহলে এখানে দেখো ত্রিভুজাকার প্রিজমের ভূমিতে দেখো, তাহলে 1টি, 2টি, 3টি পাচ্ছি। ঠিক আছে। আর এখানে আমরা এটা রেখে দিলাম 3টি। আর দেখো এই সাইডে 3টি, মানে 3টি পার্শ্বতল আছে, সেই জন্য আমরা 3টি পাচ্ছি। আর নিচে ত্রিভুজাকারের জন্য আমরা 3টি পাচ্ছি। তাহলে কতগুলো হলো? 6টি হলো। তাহলে এখানে আমরা ধার সংখ্যা কতগুলো পাবো? 6টি পাবো। চতুর্ভুজাকার প্রিজমের, তাহলে চতুর্ভুজাকার প্রিজমের তাহলে পার্শ্বতল কটি হবে? 4টি হবে। তাহলে এখানে আমরা পার্শ্বতলে 4টি ধার পাবো। আর চতুর্ভুজাকারের জন্য ভূমিতে 4টি পাবো। তাহলে 4 2 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে এখানে আমরা 8টি লিখবো। আর পঞ্চভুজাকারের ক্ষেত্রে কি হবে?
তাহলে পার্শ্বতল 5টি, তাহলে পার্শ্বতল 5টি হলে 5টি ধার পাবো, আর নিচে আমরা ভূমিতে 5টি পাবো, তাহলে 5 দুগুণে কত আর 5 5 কত 10টি। আর ষড়ভুজাকারের জন্য আমরা সাইডে পার্শ্বতলে কটি পাবো 6টি, আর ষড়ভুজাকারের জন্য নিচে আমরা 6টি, তাহলে 6 দুগুণে কত 12টি। তাহলে এখানে ত্রিভুজাকার, তাহলে 3 দুগুণে কত 6, চতুর্ভুজাকার 4 দুগুণে কত 8, 2 দিয়ে গুণ করে নেব। এখানে আমরা 3 দিয়ে গুণ করব প্রিজমের ক্ষেত্রে, আর পিরামিডের ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে 4 দুগুণে কত 8, চতুর্ভুজা 3 দুগুণে কত 6, চতুর্ভুজাকারের জন্য 4 দুগুণে 8, পঞ্চভুজাকারের জন্য 5 দুগুণে 10, ষড়ভুজাকারের জন্য 6 দুগুণে কত 12। এখানে আমরা প্রিজমের ক্ষেত্রে 3 দিয়ে গুণ করব, আর পিরামিডের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করব। এবারে দেখো ত্রিভুজাকার পিরামিডের শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু কত হবে দেখো। তাহলে আমরা এখানে দেখো ত্রিভুজাকারের ভূমিতে দেখো 1 2 3 তিনটি পাবো, আর উপরে একটি পাবো। তাহলে আমরা এখানে সব পিরামিডের উপরে একটি পাবো, আর এখানে ভূমি যে মানে পঞ্চভুজাকার হলে 5টি পাবো, চতুর্ভুজাকার হলে 4টি পাবো, তাহলে নিচে 4টি পাবো আর উপরে একটি পাবো, এইভাবে আমরা যোগ করে নেব। তাহলে এখানে ত্রিভুজাকার আছে, তাহলে নিচে কটি হবে 3টি, আর উপরে একটি, তাহলে কতগুলো হবে 4টি। তাহলে এখানে শীর্ষবিন্দু কটি হবে, শীর্ষবিন্দু 4টি। চতুর্ভুজাকার, তাহলে চতুর্ভুজাকারের জন্য নিচে কটি 4টি, আর উপরে একটি, তাহলে কত হবে আমাদের এখানে 5টি। আর পঞ্চভুজাকারের ক্ষেত্রে কি হবে, আমরা নিচে 5টি উপরে একটি, তাহলে কতগুলো হবে আমাদের এখানে 6টি। আর ষড়ভুজাকারের শীর্ষবিন্দু কটি হবে ষড়ভুজাকার, তাহলে নিচে 6টি পাবো, আর উপরে আমরা উপরে একটি পাবো, তাহলে 6 একে কত হবে 7টি পাবো। তাহলে এখানে তোমরা একটু ছবি দেখে নিতে পারো। তাহলে এখানে দেখো ত্রিভুজাকার ক্ষেত্র পিরামিডের ক্ষেত্রে দেখো নিচে কটি পাবো 3টি, উপরে একটি 4টি, আর এখানে দেখো নিচে 4টি পাবো উপরে একটি 5টি, এখানে দেখো নিচে 5টি পাবো উপরে একটি 6টি, আর এখানে আমরা ষড়ভুজাকারের ক্ষেত্রে 6টি আর উপরে একটি কত পাবো 7টি। সেটাই আমি এখানে লিখেছি, বা তোমরা আগের ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো 129 নম্বর পৃষ্ঠায় 2 দাগের অঙ্ক, ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লেখি। তাহলে এখানে দেখো পিরামিড, চতুস্তলক, ঘনক এবং আয়তঘন দেওয়া রয়েছে। তাহলে এগুলো যেখানে হবে সেখানে তোমাদের এখানে লিখে নিতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের কটি তল দেওয়া রয়েছে 1 2 3 4 5 6, 6টি তল আছে। তাহলে 6টি তল দিয়ে আমরা কি তৈরি করতে পারি, আমরা আয়তঘন তৈরি করতে পারি এবং কি ঘনক তৈরি করতে পারি। কিন্তু এখানে দেখো 6টি তল কি আয়তাকার নয়, এরা দেখো এই দুটো আয়তাকার আছে এই 4টি, আর এই দুটো দেখো আমাদের বর্গাকার আছে। তাহলে এটা আমাদের কিন্তু কি হবে না, ঘনক হবে না, এটা আমাদের কি হবে আয়তঘন হবে। তাহলে এখানে আমরা 6টি তল দিয়ে ঘনক এবং আয়তঘন তৈরি করতে পারি। তাহলে এখানে তলগুলো কি আলাদা আছে, তাহলে এখানে আমাদের ঘনক না হয়ে এখানে আমাদের কি হবে আয়তঘন হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব আয়তঘন। এবারে দেখো এখানে আমাদের দেখো একটা ত্রিভুজ আঁকা রয়েছে, আর এখানে দেখো ভিতরে একটি ত্রিভুজ আঁকা রয়েছে। এর আগের পেজে আমরা এখানে করে এসেছিলাম, এর আগের পেজে দেখো এখানে এই ছবিটা আছে। তাহলে এই ছবিটাকে দেখো এই ভাঁজ অনুসারে আমরা যদি এদিকে ভাঁজ করি, তাহলে এখানে আমরা কি পাবো একটি পিরামিড পাবো। কি পিরামিড, ত্রিভুজাকার পিরামিড পাবো। তাহলে এখানে ত্রিভুজাকার পিরামিডের তাহলে ক্ষেত্রে কি হচ্ছে 3টি পার্শ্বতল ত্রিভুজাকার, ভূমিও কি ত্রিভুজাকার, তাহলে 4টি তলই কি হচ্ছে আমাদের ত্রিভুজাকার হচ্ছে। সেই জন্য আমরা এই ত্রিভুজাকৃতি পিরামিডকে আমরা কি বলি চতুস্থলক বলি। তাহলে এখানে আমাদের এটা আমরা এখানে যে এইভাবে ভাঁজ করি, তাহলে এখানে আমরা কি পাবো এটা ত্রিভুজাকৃতি পিরামিড পাবো। তাহলে সেই পিরামিডটা কি হবে চতুস্থলক হবে। এখানে তোমরা পিরামিডটা লিখলে হবে না, তাহলে এই পিরামিডের কি 4টি তলে কি হবে ত্রিভুজাকৃতি হবে। সেই জন্য এখানে আমরা কি লিখবো চতুস্থলক লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো চতুস্থলক। এরপরে দেখো এখানে কতগুলো তল আছে 1 2 3 4 5 6, তাহলে 6টি তল আছে। তাহলে এখানে আমরা আয়তঘন লিখে নিয়েছি, চতুস্থলক লিখে নিয়েছি। তাহলে এখানে আমার 6টি তল আছে, আর 6টি তলই কি আছে আমাদের দেখো বর্গাকার আছে। তাহলে এটা আমাদের কি হবে ঘনক হবে। তাহলে এখানে আমরা কি লিখবো ঘনক। আর এখানে আমাদের দেখো কি রয়েছে ভূমিটা কি দেখো দেখো আয়তক্ষেত্র আছে মানে আয়তকার, আর পার্শ্বতল গুলো কি আছে দেখো ত্রিভুজাকার। তাহলে এগুলো যদি আমরা এখানে এভাবে ভাঁজ করি, তাহলে এটা আমরা কি পাবো পার্শ্বতল গুলো ত্রিভুজাকার, আর ভূমি একটি পাচ্ছি, তাহলে এটা আমাদের কি হবে পিরামিড হবে, চতুর্ভুজাকার পিরামিড। তাহলে এখানে আমরা কি লিখবো শুধু পিরামিড লিখবো। তাহলে এখানে আমরা পিরামিড লিখবো, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, ঠিক উত্তরটি বেছে লিখি। 3 দাগের এতে কি বলেছে পাশের কোনটি আয়তঘন নয়। তাহলে কোনটি আয়তঘন নয়, ইট ছক্কা মানে কি লুডুর ছক্কা, বই, বোতল। তাহলে এগুলো দেখো আমাদের 6টি করে তল পাবো ইট, ছক্কা এবং বই, আর বোতলে আমরা 6টি তল পাবো না। তাহলে এটা কি আমাদের আয়তঘন নয়। তাহলে এখানে কি আয়তঘন নয় বলেছে, তাহলে এখানে আমরা আমাদের কি উত্তর হবে বোতল হবে।
এবারে বিতে কি বলেছে, পাশের কোনটির আকার চোঙের মতো, চোঙের মতো তাহলে কি রবার, ডাস্টার, দুধের কৌটা, বল, তাহলে কি হবে দুধের কৌটা হবে, চোঙের মতো হয়, যার কি থাকে দুটি সমতল থাকে একটি কি বক্রতল, তাহলে কি হবে দুধের কৌটা। শীতে কি বলেছে, একটা তল দিয়ে সে কি বলেছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, তাহলে একটি তল দিয়ে ঘনবস্তু কি হয় আমাদের গোলক হয়, তাহলে গোলক মানে কি বল, তাহলে এখানে আমাদের বল হবে, ছকা, পেন্সিল, খাতা এগুলো হবে না। এবারে ডি তে কি বলেছে, পাশের কোনটি ঘনক তৈরি করবে না, তাহলে এখানে তোমাদের দেখো চারটি ছবি দিয়েছে, তাহলে এই চারটি ছবি দিয়ে মানে কোনটি দিয়ে আমরা ঘনক তৈরি করতে পারবো না, তাহলে ঘনক তৈরি করতে হলে আমাদের কটি তল দরকার, ছটি তল দরকার হয়। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে ছটি তল আছে, এখানে দেখো 1 2 3 4 5, পাঁচটি তল আছে, এখানে দেখো ছটি, এখানেও ছটি, তাহলে সবগুলোতে ছটি করে তল আছে, তাহলে এগুলো দিয়ে আমরা কি করতে পারি, মানে তিনটি দিয়ে আমরা, এই তিনটিতে কি আছে ছটি তল আছে, তাহলে এই তিনটি দিয়ে আমরা ঘনক তৈরি করতে পারি। আর এখানে আমাদের কি আছে পাঁচটি তল আছে, তাহলে এই পাঁচটি তল দিয়ে আমরা ঘনক তৈরি করতে পারবো না, তাহলে আমাদের কোনটি হবে, দুই একটা হবে। এরপরে কি বলেছে দেখো, 4 দাগের অঙ্কে নিচের প্রদত্ত বিন্দুগুলি নির্দেশ মতো পেন্সিল দিয়ে যোগ করিও, কি পাই দেখিও লিখি। তাহলে এখানে দেখো যোগ করি 1 2, তাহলে 1 2 দেখো 1 2 যোগ করা আছে, 2 3 দেখো 2 3 যোগ করা আছে, 3 4 3 4 যোগ করা আছে, 4 1, তাহলে 4 1 যোগ করা রয়েছে। তাহলে এটা আমাদের কি হবে দেখো 1 2 3, দেখো এদিকে তিনটি দাগ আছে, এদিকে দেখো 1 2 3 1 2 3 1 2 3, তাহলে এটা আমরা কি পাচ্ছি, একটি বর্গক্ষেত্র পাচ্ছি, চার সাইডের দৈর্ঘ্য কি হবে একই হবে, এটা আমরা বর্গক্ষেত্র পাচ্ছি। এরপরে কি আছে দেখো 1 5, তাহলে একের সঙ্গে আমরা 5 যোগ করব, 5 6, তাহলে 6 এখানে আছে, 5 6 যোগ করব, 6 4, দেখো 6 4 এখানে যোগ করলাম, তাহলে এখানে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ কি আলাদা। আর এখানে দেখো আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো এটা আমাদের কি 90 ডিগ্রি থেকে কি কোণের কি কম আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি, একটি সমান্তরিক বলতে পারি। আর আয়তক্ষেত্র হলে কি হবে, এখানে আমাদের কোণটি 90 ডিগ্রি হতো, এখানে আমাদের কোণ 90 ডিগ্রি পাচ্ছি না, 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, তাহলে এখানে আমরা এই 1 5 6 4 এটাকে আমরা কি বলতে পারি, আমরা সমান্তরিক বলতে পারি। এবারে কি আছে 2 7, তাহলে 2 এর সঙ্গে 7 যোগ করব, এবারে 7 এর সঙ্গে 8, তাহলে 7 8 যোগ করলাম, এবার 8 এর সঙ্গে 3, তাহলে 8 এর সঙ্গে 3 যোগ করলাম, তাহলে এখানেও দেখো আমরা একটা কি পাচ্ছি, সমান্তরিক পাচ্ছি বা আয়তক্ষেত্র বলতে পারো, ঠিক আছে। এবার কি আছে 5 5 আর 7, তাহলে 5 এর সঙ্গে 7 যোগ করব, তাহলে 5 এর সঙ্গে সোজাসুজি তোমরা স্কেল দিয়ে যোগ করবে, ঠিক আছে। 5 এর সঙ্গে 7 যোগ করলাম, এবার 8 এর সঙ্গে 3, আচ্ছা এখানে 5 এর 7 আর 6 8, তাহলে 6 8 যোগ করলাম, তাহলে এখানে দেখো আমরা কটি তল পাচ্ছি, আমরা ছটি তল পাচ্ছি, দেখো উপরের একটি তল, নিচের একটি তল দুটি, আর এখানে দেখো একটি এই সাইডে একটি তল পাচ্ছি তিনটি, এই সাইডে একটি তল পাচ্ছি চারটি, আর পিছনে একটি তল পাচ্ছি, আর সামনে একটি তল পাচ্ছি, তাহলে কতগুলো তল পাচ্ছি, ছটি তল পাচ্ছি। আর ছটি তলই কি দেখো আমাদের আয়তাকার, ঠিক আছে, তাহলে আমরা এই ঘনবস্তুকে কি বলবো, আয়ত ঘন বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো, আয়ত ঘন। এরপরে কি আছে দেখো 1 2, তাহলে একের সঙ্গে আমরা 2, আমি নিচে থেকে যোগ করে দেখাচ্ছি, 1 2 যোগ করলাম, 2 3, তাহলে 2 এর সঙ্গে 3 যোগ করব। এবারে কি আছে 2 এর সঙ্গে 3, 3 এর পরে কত 4, তাহলে 4 এর সঙ্গে 4 3 এর সঙ্গে 4 যোগ করব, 4 এর পরে কত 1 আছে, তাহলে 1 এর সঙ্গে আমরা 4 যোগ করব, তাহলে এটা আমাদের কি হবে, একটি আয়তক্ষেত্র আমরা পাচ্ছি। এবারে কত আছে 4 5, 4 5 দেখো কোথায় আছে, এখানে 4 5 আছে, তাহলে 4 5 যোগ করলাম, 5 6, তাহলে 5 এর সঙ্গে 6 যোগ করব, 6 3, তাহলে এখানে 6 3, তাহলে 6 এর সঙ্গে 3 যোগ করলাম, তাহলে এখানে আমরা একটা আয়তক্ষেত্র পাচ্ছি বা সমান্তরিক বলতে পারো, ঠিক আছে। এবারে কি আছে দেখো 1 9, তাহলে 1 এর সঙ্গে 9 যোগ করব, 9 7, তাহলে এখানে আমরা এটাকে ধরছি 7 রাখি, ঠিক আছে, তাহলে এখানে আমরা 9 7 যোগ করলাম। 7 এর পরে দেখো 8, 8 এর পরে আবার কত দেখা দেওয়া রয়েছে, 1 দেওয়া রয়েছে, তাহলে এখানে দেখো 8 মধ্যখানে আছে, এইটা 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 এইটা, তাহলে আমরা কোনটা ধরবো, এটা আমরা কিন্তু ধরবো না, কারণ এটা ধরবো না কারণ হচ্ছে কি দেখো 8 এর পরে 1, এটা যদি আমরা 8 ধরি তাহলে এখানে তো 1 যোগ করা রয়েছে, তাহলে এটা আমাদের কিন্তু একটা লেখা থাকতো না, সেই জন্য আমরা এটা বাদ দিয়ে যে কোনো একটা আমরা ধরে নেব। তাহলে 7 এর সঙ্গে 8 আমি এই উপরে একটা ধরছি, ঠিক আছে, বা তোমরা এটা ধরতে পারো বা এটাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কারণ এখানে আমাদের নির্দিষ্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে 7 এর সঙ্গে 8 আমি এইটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 8 এর পরে কত আছে 1 আছে, তাহলে 8 এর সঙ্গে আমরা কি যোগ করব, 1 যোগ করব। এরপরে দেখো এটা আমরা একটা কি পাচ্ছি, চতুর্ভুজ বা আয়তক্ষেত্র পাচ্ছি। 5 7, তাহলে 5 এর সঙ্গে 7 যোগ করব, 4 8, তাহলে 4 8 আমরা যোগ করব। তাহলে এখানে দেখো
আমরা ঠিক মতন কি একটি ঘন বস্তু পাচ্ছি, কিন্তু এটা আমাদের কি আয়ত ঘন বা কি ঘনক নয়। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে ঘন বস্তু লিখে নেব, ঠিক আছে। এটা আমাদের কিন্তু আয়ত ঘন বা ঘনক নয়, সেজন্য এখানে আমরা কি লিখবো, ঘন বস্তু লিখবো। এরপরে কি বলেছে, ছবিতে প্রদত্ত বিন্দু যোগ করে আয়তঘন করিও, কি কি বিন্দু যোগ করলাম নাম দিও লিখি। তাহলে এখানে আমরা কি তৈরি করব, আয়তঘন তৈরি করব। তাহলে এখানে প্রথমে একটি আয়তকার একটা ছবি এঁকে নিলাম, ঠিক আছে। তাহলে এদিকে 1 2 3 4টি নিচ্ছি, আর এদিকে আমি দুটো নিলাম, ঠিক আছে। তাহলে এদিকে আবার 4টি নেব, তাহলে 1 2 3 4, এদিকে দুটো। তাহলে এখানে নাম দিয়ে দিলাম কি 1 2 3 4। তাহলে আমরা 1 এর সঙ্গে 2 যোগ করলাম, 1 2, 2 এর সঙ্গে 3, তাহলে 3, 3 এর সঙ্গে কত 4, আর 4 এর সঙ্গে 1, তাহলে এখানে 1 লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে একটা করব। তাহলে এখানে আমরা এখান থেকে নিচ্ছি, এখান থেকে আমরা এদিকে দুটো ঘর নিয়েছি, সেই জন্য আমরা এদিকেও দুটো ঘর নেব। তাহলে 1 2, আর এদিকে কটি ঘর নিয়েছিলাম 4টি, তাহলে এখানে 1 2 3 4টি নেব। তাহলে এদিকে 4টি, 1 2 3 4, তাহলে এদিকে আমাদের দেখো দুটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে নাম দিলাম কত 5 4 নিয়েছি, তাহলে 5 6 7 8। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 5 6, 6 এর সঙ্গে 7, 7 এর সঙ্গে 8, 8 এর সঙ্গে কত 5। এবার আমরা কি করব, 1 5 যোগ করব। তাহলে 1 5 যোগ করব, 4 8 যোগ করব। তাহলে এখানে কি লিখবো 1 5। তাহলে এখানে আমরা কমা দেব, ঠিক আছে। তারপরে আবার 4 8 যোগ করব। তাহলে 4 কমা কত 4, এবার টেনে দিয়ে 8, তারপরে কমা দেব। এবারে 2 6 যোগ করব। তাহলে কি লিখবো 2 6, তারপরে আমরা কি যোগ করব 3 আর 7। তাহলে এখানে ও কত যোগ করব, তাহলে ও কত লিখবো 3 আর 7। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে আমরা 6টি তল পাচ্ছি, আর প্রত্যেকটি তলে কি হচ্ছে আমাদের আয়তকার হচ্ছে। তাহলে এটা আমাদের কি হবে, আমাদের আয়তঘন হবে। আমাদের বলেছে আয়তঘন তৈরি করতে, তাহলে এখানে আমরা কি লিখবো, আয়তঘন লিখবো, ঠিক আছে। আশা করি তোমরা এই কোর্সে দেখি 11 এর সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।